টেরি স্মিথ একজন বিখ্যাত ব্রিটিশ ফান্ড ম্যানেজার। তার ফান্ডের নাম ফান্ড স্মিথ। ২০১০ সালে শুরু হওয়ার পর থেকে ৫০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে। অর্থাৎ দীর্ঘমেয়াদে এটি বিনিয়োগকারীদের জন্য বিশাল সম্পদ তৈরি করেছে। টেরি স্মিথের বিনিয়োগ দর্শন খুবই সহজ। তিনি বলেন, বাই ওয়ান্স, ক্রাই ওয়ান্স। এর মানে হলো, শুরুতেই ভালো মানের কোম্পানি একটু বেশি দামে কিনলেও পরে আফসোস করতে হয় না, কারণ ভালো কোম্পানি দীর্ঘমেয়াদে স্থিরভাবে বাড়তে থাকে এবং বিনিয়োগকারীকে ভালো রিটার্ন দেয়। ধরুন, আপনি একটি খুব ভালো মানের গাড়ি কিনলেন। প্রথমে দাম একটু বেশি লাগতে পারে, কিন্তু গাড়িটি দীর্ঘদিন ভালো চলবে, কম সমস্যা করবে এবং বারবার গ্যারেজে নিতে হবে না। অন্যদিকে সস্তা ও খারাপ মানের গাড়ি কিনলে প্রথমে টাকা কম লাগলেও পরে বারবার নষ্ট হবে, অতিরিক্ত খরচ হবে এবং ঝামেলা বাড়বে। স্টক মার্কেটেও ঠিক একই বিষয় ঘটে। ভালো কোম্পানির শেয়ার প্রথমে কিছুটা দামি মনে হতে পারে, কিন্তু যদি কোম্পানির ব্যবসা শক্তিশালী হয়, ম্যানেজমেন্ট ভালো হয়, দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়, তাহলে সেই কোম্পানি বছরের পর বছর বিনিয়োগকারীদের সম্পদ বাড়াতে পারে। এই কারণেই টেরি স্মিথ বারবার ট্রেডিং বা শর্ট টার্ম লাভের পেছনে না ছুটে দীর্ঘমেয়াদে উচ্চমানের কোম্পানি ধরে রাখার উপর জোর দেন। আর তার এই স্ট্র্যাটেজির ফলাফলই হলো, মাত্র ১ দশকের একটু বেশি সময়ে ফান্ড স্মিথ একটি সিক্স ব্যাগারে পরিণত হয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীদের টাকা প্রায় ৬ গুণ বেড়েছে। এই গল্প আমাদেরকে শেখায়, স্টক মার্কেটে সবসময় সস্তা জিনিস খুঁজে লাভ হয় না। অনেক সময় সঠিক দামে অসাধারণ কোম্পানি কেনাই সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ। মিস্টার স্মিথ এর পদ্ধতির প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শেয়ার বাজারের আসল বিজয়ী কোম্পানিগুলোকে খুঁজে বের করা। একজন পেশাদার জুয়ারি ছিলেন, নাম অ্যালেক্স বার্ট। তিনি ঘোড়দৌড়ে বাজি ধরার আগে মানুষের আচরণ লক্ষ্য করতেন। তিনি দেখতেন কোন ঘোড়ার উপর স্মার্ট মানুষগুলো বেশি ভরসা করছে, অর্থাৎ আগে বাজারকে অডস বা সম্ভাবনা ঠিক করতে দিতেন, তারপর সেরা ঘোড়াটিকে বেছে নিতেন। স্টক মার্কেটেও ঠিক একই বিষয় কাজ করে। আমাদের এমন কোম্পানি খুঁজতে হবে যারা ইতোমধ্যেই নিজেদের শক্তি প্রমাণ করেছে, যেমন যাদের প্রফিট মার্জিন বেশি, রিটার্ন অন অ্যাসেটস শক্তিশালী এবং মার্কেট শেয়ার ধীরে ধীরে বাড়ছে। একই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর মধ্যে তুলনা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকের সাথে ফার্মাসিউটিক্যালস কোম্পানি তুলনা করলে সঠিক ফল পাওয়া যাবে না। সবসময় অ্যাপেল টু অ্যাপেল তুলনা করতে হবে। এ ধরনের শক্তিশালী কোম্পানির শেয়ারের দাম অনেক সময় একটু বেশি থাকে, কারণ তাদের ব্যবসায় এমন কিছু বিশেষ শক্তি বা মোট আছে যা প্রতিযোগীদের সহজে টপকাতে দেয় না। তাই ভালো কোম্পানির জন্য একটু বেশি দাম দেওয়া খারাপ কিছু নয়, কারণ দীর্ঘমেয়াদে এই কোম্পানিগুলো সাধারণ কোম্পানির তুলনায় অনেক ভালো ফল দিতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। পিটার লিঞ্চ মনে করেন, ডিভিডেন্ড অনেকটা গাড়ির অতিরিক্ত গ্যাজেটের মতো, থাকলে ভালো, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। অনেক দ্রুত বাড়তে থাকা কোম্পানি তাদের লাভের টাকা ডিভিডেন্ড হিসাবে না দিয়ে আবার ব্যবসায় বিনিয়োগ করে, আর দীর্ঘমেয়াদে এটা শেয়ার হোল্ডারদের জন্য আরও বেশি লাভজনক হতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথওয়ে। এই কোম্পানি কখনো ডিভিডেন্ড দেয়নি, কিন্তু তারা লাভের টাকা ব্যবসায় পুনরায় বিনিয়োগ করে শেয়ার হোল্ডারদের জন্য বিশাল সম্পদ তৈরি করেছে। আরেকটা বিষয় হলো, ডিভিডেন্ডের উপর আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এতে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে সম্পদ বাড়ার গতি কিছুটা কমে যায়। তাই শুধু ডিভিডেন্ড দেয় না বলে কোনো কোম্পানিকে খারাপ ভাবা উচিত নয়, বরং অনেক সময় ডিভিডেন্ড না দেওয়া মানে হলো কোম্পানির কাছে ভবিষ্যতে বড় হওয়ার ভালো সুযোগ আছে, আর তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যবসায় পুনরায় টাকা বিনিয়োগ করছে। তবে দর্শক, এর মানে এই নয় সারাদিন খালি জেটের পিছনে যাবেন। জেট কোম্পানি যারা ইচ্ছাকৃতভাবে ডিভিডেন্ড দেয় না, আমরা এই ভিডিওতে তাদের কথা বলছি না। আমরা ওই ধরনের কোম্পানির কথা বলছি যারা সত্যি সত্যি ভালো ব্যবসা করছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো,
ধৈর্য এবং ডিসিপ্লিন ধরে রাখা। ভালো কোম্পানির শেয়ার কিনতে সবসময় তাড়াহুড়া করার দরকার নেই, বরং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। কারণ পৃথিবীর সেরা কোম্পানিগুলোর শেয়ারও অনেক সময় বড় ধরনের পতনের মধ্যে যায়, যেমন টেসলা, মাইক্রোসফট, অ্যাপল কিংবা বাংলাদেশের রেনেটা, ব্যাডবিসি। এদের মতো শক্তিশালী কোম্পানির শেয়ারও কখনো কখনো 30%, 40%, ইভেন 80% পর্যন্ত কমে যেতে পারে। এর কারণ হতে পারে একটি খারাপ কোয়ার্টার রিপোর্ট, রেভিনিউ কমে যাওয়া, অথবা পুরো মার্কেটে হঠাৎ প্যানিক সেল অফ। বিভিন্ন কারণেই শেয়ারের দাম কমে যেতে পারে, কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর জানে একটা খারাপ কোয়ার্টার মানেই কোম্পানি খারাপ হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। একটা কোম্পানির যাত্রা অনেক দীর্ঘ, সেখানে একটি কোয়ার্টার হলো পুরো গল্পের খুব ছোট একটা অংশ। তাই ধৈর্যশীল বিনিয়োগকারীরা আগে থেকেই ভালো ভালো কোম্পানির একটা ওয়াচলিস্ট তৈরি করে রাখে। এরপর যখন মার্কেট প্যানিক করে আর ভালো কোম্পানির দাম অযৌক্তিকভাবে কমে যায়, তখন তারা সেই সুযোগ কাজে লাগায়। সহজ ভাষায় বললে, বড় বিনিয়োগকারীরা প্যানিকের সময় ভয় পায় না, বরং ডিসকাউন্টে ভালো কোম্পানি কেনার সুযোগ খোঁজে। চতুর্থ গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শুধু উপরের দিকের সুন্দর ফিনান্সিয়াল ম্যাট্রিক্স দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অনেক সময় আমরা কোনো কোম্পানির পি রেশিও কম দেখেই ভাবি, ওহ, এটা তো খুব সস্তা স্টক। কিন্তু বাস্তবে সেই কম পির পেছনে বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে। এটা অনেকটা এমন, যেমন বাইরে থেকে চকচকে রং করা একটা গাড়ি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ভিতরের ইঞ্জিনে বড় সমস্যা আছে। ঠিক একইভাবে কোনো কোম্পানির আর্নিংস বা প্রফিট কাগজে কলমে ভালো দেখালেও অ্যাকাউন্টিং ট্রিক্স ব্যবহার করে সেই সংখ্যাকে সুন্দর দেখানো সম্ভব। যেমন নতুন শেয়ার ছেড়ে শেয়ার ডাইলুশন করা, কিছু খরচকে লুকিয়ে রাখা, অথবা ডেপ্রিসিয়েশনের হিসেব পরিবর্তন করা। এসব কারণে কোম্পানির আসল সমস্যা বোঝা কঠিন হয়ে যায়। এই কারণেই স্মিথ বলেন, শুধু প্রফিট না দেখে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে ফ্রি ক্যাশ ফ্লোকে। কোম্পানির সব খরচ এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পর কোম্পানি আসলে কত টাকা ক্যাশ রাখতে পারছে, এটাই ফ্রি ক্যাশ ফ্লো আপনাকে দেখাবে। এই ক্যাশই সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এই টাকা দিয়েই কোম্পানি ভবিষ্যতে ব্যবসা আরো বড় করতে পারে, ডিভিডেন্ড দিতে পারে, আবার খারাপ সময়েও টিকে থাকতে পারে। এ কারণেই ওয়ারেন বাফেটও শুধু অ্যাকাউন্টিং প্রফিট না দেখে ওনার্স আর্নিংস বা আসল ক্যাশ জেনারেশনের উপর বেশি গুরুত্ব দেন। অর্থাৎ স্মার্ট ইনভেস্টররা শুধু কাগজের প্রফিট দেখে না, তারা দেখে কোম্পানি আসলে কত ক্যাশ তৈরি করছে। পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো কোম্পানি সব দিক থেকে পারফেক্ট নয়। যেমন কোনো একটি গাড়ি সব ধরনের রাস্তায় বা সব পরিস্থিতিতে সেরা পারফরমেন্স দিতে পারে না, ঠিক তেমনি সব কোম্পানিও সবসময় ভালো করে না। কিছু কোম্পানি অর্থনীতি ভালো থাকলে ভালো করে, আবার কিছু কোম্পানি খারাপ সময়েও টিকে থাকতে পারে। অর্থাৎ ভিন্ন ভিন্ন মার্কেট সাইকেলে ভিন্ন কোম্পানি ভালো পারফরমেন্স করে। অনেক বিনিয়োগকারী একটা বড় ভুল করেন, যখন কোনো একটি স্ট্র্যাটেজি বা ফান্ড খুব জনপ্রিয় হয়ে যায় এবং ভালো রিটার্ন দেয়, তখন সবাই সেটার পেছনে দৌড়ায়। আবার কিছুদিন পর পারফরমেন্স কমে গেলে সেটা বিক্রি করে অন্যদিকে চলে যায়। এর ফলে বেশিরভাগ মানুষ উচ্চ দামে কেনে এবং কম দামে বিক্রি করে, যা বিনিয়োগের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তাই স্মিথ বলেন, বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন না করে একটি ভালো ইনভেস্টমেন্ট প্রসেসের উপর বিশ্বাস রাখতে হবে এবং কোনো কোম্পানি বা ফান্ডকে বিচার করতে হবে শুধু কয়েক মাস দেখে নয়, পুরো একটি অর্থনৈতিক চক্র দেখে, যেখানে ভালো সময়ও থাকবে, খারাপ সময়ও থাকবে। এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বিনিয়োগকারীকে আবেগ থেকে দূরে রাখে এবং মার্কেটের অস্থায়ী ট্রেন্ড দেখে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। টেরি স্মিথের মতে, সফল বিনিয়োগের মূল চাবিকাঠি হলো এমন কোম্পানি খুঁজে বের করা যেগুলো তাদের ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেয়, যাদের আর্থিক অবস্থা শক্তিশালী এবং যারা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে বৃদ্ধি ধরে রাখতে পারছে। বিনিয়োগকারীদের উচিত এই ধরনের ভালো কোম্পানির জন্য ন্যায্য মূল্য দিতে প্রস্তুত থাকা।
তবে একই সাথে খেয়াল রাখতে হবে, কখনো কখনো বাজারের মনোভাবের কারণে ভালো কোম্পানির শেয়ারের দাম অযৌক্তিকভাবে কমে যেতে পারে। সেই সুযোগগুলোই বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও শুধু হিসাবের লাভ বা অ্যাকাউন্টিং আর্নিংস না দেখে যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি, তাহলে কোম্পানির আসল আর্থিক অবস্থাটা আরও পরিষ্কার বোঝা যায়। শেষ কথা হিসাবে বলা যায়, টেরি স্মিথের বিনিয়োগের নীতি হলো একটি শক্তিশালী কাঠামো যা গ্রোথ ইনভেস্টিংয়ের জন্য খুবই কার্যকর। এখানে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তিনটা বিষয়ের উপর: এক, গুণগত মান; দুই, ধৈর্য; এবং তিন, আর্থিক শৃঙ্খলা। এই পদ্ধতিতে বলা হয়, ভালো কোম্পানি কিনতে হবে, তবে অতিরিক্ত দামে নয়, সঠিক বা যুক্তিসঙ্গত দামে কিনতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় ডিভিডেন্ডের মতো বিষয় থেকে দূরে থাকতে বলা হয়, যাতে মূলধন আরও ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদী চিন্তা করা, অর্থাৎ দ্রুত লাভের পেছনে না ছুটে ধৈর্য ধরে বিনিয়োগ ধরে রাখা। এই পদ্ধতি অনুসরণ করলে সময়ের সাথে বড় সম্পদ তৈরি করা সম্ভব। সব মিলিয়ে বলা যায়, টেরি স্মিথের এই বিনিয়োগ কৌশলটি সঠিক আর্থিক বিশ্লেষণ এবং শৃঙ্খলাপূর্ণ মানসিকতার উপর ভিত্তি করে তৈরি। এটি শুধু ফান্ড স্মিথের মতো বড় ফান্ডেই সফল হয়নি, বরং সাধারণ বিনিয়োগকারীদের জন্যও এটি শক্তিশালী শিক্ষা। আজকের মতো এতটুকুই। আশা করি টেরি স্মিথের এই ইনভেস্টমেন্ট দর্শন আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনায় আরও আত্মবিশ্বাসী করবে। ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।